দর্শক, সরকারের মেয়াদ যখন আর 10 দিন আছে, ঠিক সেই সময় তড়িঘড়ি করে শেষ সময়ে এসে নানা ধরনের সামরিক চুক্তি করতে ব্যস্ত হয়ে পড়েছে সরকার। এগুলোকে অস্বাভাবিক ভাবা হচ্ছে, অনেকে অস্বাভাবিক ভাবছেন। সরকার তড়িঘড়ি করে এই কাজগুলো কেন করছে, কোন স্বার্থে করছে, পরবর্তী সরকারকে, নির্বাচিত সরকার যারা আসবে তাদেরকে এক ধরনের বিপদে ফেলার জন্য কিংবা এক ধরনের বাধ্য করার জন্য এই কাজ করা হচ্ছে কিনা, নানা রকমের প্রশ্ন উঠেছে। কিন্তু সরকারের তরফ থেকে জানানো হচ্ছে এগুলো রুটিন ওয়ার্ক, এগুলো একটা ধারাবাহিকতা, এগুলো নাকি ধারাবাহিকতা। যখন নির্বাচন এই সরকারের এই মুহূর্তের প্রথম এবং একমাত্র কাজ হওয়ার কথা এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করার কথা পরবর্তী সরকারের কাছে, তখন তারা একাধিক সামরিক চুক্তির দিকে কেন মনোযোগী, কেন সরকারের মেয়াদ শেষের 2-3 দিন আগেও চুক্তি হবে এরকমটা শোনা যাচ্ছে। দেশি এবং বিদেশি নানা গণমাধ্যমে এগুলো নিয়ে খবর হচ্ছে। কি বলছেন এর উত্তরে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান? চলুন একটু জেনে দেখি এই শেষ মুহূর্তের তড়িঘড়ি সামরিক চুক্তির পেছনে সরকারের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সরকার একেবারে শেষ সময়ে এসে নানা রকমের সামরিক চুক্তিতে ব্যস্ত হয়ে পড়েছে এবং গণমাধ্যমে সেই প্রসঙ্গগুলো উঠে আসছে দেশের এবং বিদেশের গণমাধ্যমে। কিন্তু প্রশ্নের উত্তরে বলা হচ্ছে এগুলো রুটিন ওয়ার্ক, এগুলো ধারাবাহিকতা মাত্র, এগুলো কোনো বিশেষ কিছু নয়। প্রথম আলোর শিরোনামটা দেখে নিন আগে। প্রথম আলো বলছে, সরকারের শেষ সময়ে চুক্তি কেন? নিরাপত্তা উপদেষ্টা বললেন চলমান প্রক্রিয়ার অংশ। প্রথম আলো যখন এটা বলছে তখন ভারতের আনন্দবাজার কি বলছে দেখে নিন। আনন্দবাজার বলছে, ভোটের 3 দিন আগে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার, শুল্ক কমাবেন ট্রাম্প, আশায় ঢাকা। এই কথা যখন আনন্দবাজার বলছে তখন দৈনিক কালের কণ্ঠ তারা বলছে 37,000 কোটি টাকায় বোয়িংয়ের বিমান কিনতে তোড়জোড়। সেখানে বলা হচ্ছে 14টিতে 10% ছাড় চেয়ে চিঠি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সরকারের এই পদক্ষেপ। সরকার বলছে সরবরাহ শুরু হবে 2031 সালে, চলবে 2035 সাল পর্যন্ত। কোথায় 2035 আর কোথায় 2026, সেই চুক্তি করছে সরকার। অর্থাৎ পরবর্তী একাধিক সরকারকে নানাভাবে বাধ্য করা, বিভিন্ন বিষয়ে বাধ্য করা, যেখানে বিদেশি স্বার্থই বেশি লোকায়িত আছে কিনা সেই প্রশ্নগুলো আসছে। প্রথম আলো চলুন কি বলছে একটু বিস্তারিত জানা যাক। সেখানে বলছে যে মেয়াদের শেষ সময়ে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটার আলোচনা এবং কিছু ক্ষেত্রে চুক্তি করছে অন্তর্বর্তী সরকার। বিষয়টিকে চলমান প্রক্রিয়ার অংশ বলছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কি কাজ? তিনি নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে তাকে এত বেশি মাথা ঘামাতে দেওয়ার ব্যাপার কি? এটা প্রফেসর ইউনূস হয়তো নিজেই ভালো বলতে পারবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করতে যান। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো নিয়ে তার বক্তব্য জানতে চান সাংবাদিকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্র বা চীন ও জাপানের সঙ্গে চুক্তি নিয়ে জানতে চাইলে খলিলুর রহমান বলেন এটা চলমান প্রক্রিয়া। পরবর্তী সরকারগুলো এগুলো এগিয়ে না নিলে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির কি হবে সেই প্রশ্নে খলিলুর রহমান বলেন এটি অনুমান নির্ভর প্রশ্ন। অর্থাৎ পরবর্তী সরকার বাধ্য হবে এগুলো এগিয়ে নিতে। ব্যাপারটা কি তাই? সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে যুক্ত করা হয়েছে। কোনো দেশের নিরাপত্তা উপদেষ্টা উড়োজাহাজ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যুক্ত হন না, এমন সমালোচনার জবাবে খলিলুর রহমান বলেন দুনিয়ার সব দেশে বিমান নেই। তিনি বলছেন দুনিয়ার সব দেশে বিমান নেই। ভালো কথা, তিনি বলতেই পারেন। তার মতো বিজ্ঞ মানুষকে আমরা নিরাপত্তা উপদেষ্টা হিসেবে পেয়েছি, এটা তো বাংলাদেশের জন্মের পরে সব থেকে বড় সৌভাগ্যের একটা ব্যাপার।
জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 2024 সালের 8 আগস্ট বাংলাদেশের দায়িত্ব নেয় অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এই সরকারের প্রধান অগ্রাধিকারগুলো ছিল রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, জুলাই হত্যার বিচার এবং জাতীয় নির্বাচন। দায়িত্ব নেওয়ার পর থেকে ড্রোন কারখানা নিয়ে তৈরি চীনের সঙ্গে সরকারি পর্যায়ের চুক্তি, পাকিস্তান থেকে J-17 থান্ডার যুদ্ধবিমান কেনা, চীন থেকে J-10C যুদ্ধবিমান কেনা, ইউরোপীয় কনসোর্টিয়াম থেকে ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনা, দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন, তুরস্ক থেকে T-129 অ্যাটাক হেলিকপ্টার, যুক্তরাষ্ট্র থেকে ব্ল্যাক হক মাল্টি রোল হেলিকপ্টার, 650 কোটি টাকায় যুদ্ধজাহাজ, বানৌজা খালিদ বিন ওয়ালিদের সক্ষমতা বাড়ানোর মতো কাজগুলো হাতে নেয় অন্তর্বর্তী সরকার, যেগুলো কোনোটাই অন্তর্বর্তী সরকারের কাজ হওয়ার কথা নয়। অন্তর্বর্তী সরকার শেষ সময়ে এসে আমেরিকার সঙ্গে, চীনের সঙ্গে, জাপানের সঙ্গে, যুক্তরাজ্যের সঙ্গে যে সকল সামরিক চুক্তিগুলো করতে যাচ্ছে, অনেক ক্ষেত্রে করেছে বলেও শোনা যাচ্ছে, সেগুলো পরবর্তী সরকারের ওপরে এক ধরনের চাপিয়ে দেয়াটাই মনে করছেন অনেকে। প্রফেসর ইউনূস নির্বাচনের পরে জাপান সফর করবেন এরকম কথাবার্তা উঠেছে এবং এরকম কথাবার্তার প্রশ্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের করলে তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। কিছুদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছিলেন যে নির্বাচনের পর মার্চ মাসে প্রফেসর ইউনূস জাপান সফরে যাবেন। মার্চ মাসে তো তার ক্ষমতায় থাকার কথা নয়। যেহেতু তিনি ক্ষমতায় থাকবেন না সেই সময়ে, তাহলে সেই সময়ের শিডিউল নিয়ে কেন প্রধান উপদেষ্টার প্রেস উইং কথা বলছে সেটা নিয়েও নানা রকমের প্রশ্ন চলছে। তার মানে কি এই সরকারের মেয়াদ বাড়তে চলেছে? শেষ সময়ের যে প্রতিরক্ষা চুক্তির কথা আমরা বলছি, আদতে সেটা শেষ সময় নয়, আরও অনেক দিন এই সরকার ক্ষমতায় আছে, সেরকম ব্যাপারই কি আমরা দেখব? যে চুক্তিগুলো করা হচ্ছে সেই চুক্তিগুলো কতটা বাংলাদেশের স্বার্থে, কতটা বিদেশি স্বার্থে, এই প্রশ্নও অনেকে তোলার চেষ্টা করছেন। বাংলাদেশ কি একটা যুদ্ধবাজ দেশে পরিণত হবে কিনা, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে কিনা, এই যুদ্ধ বিমান করা, যুদ্ধ হেলিকপ্টার কেনা, যুদ্ধ ড্রোন তৈরির কারখানা তৈরি করা, সব মিলিয়ে প্রফেসর ইউনূস সরকারের মনোযোগ যুদ্ধের দিকে। এই যে যুদ্ধের দিকে মনোযোগ, এই মনোযোগ তো আমাদের পররাষ্ট্রনীতির অংশ হওয়ার কথা ছিল না, কারণ আমরা কখনোই যুদ্ধের দিকে মনোযোগী হওয়ার মতো দেশ নই, কখনোই ছিলাম না। তাহলে কি আমাদের পররাষ্ট্রনীতি একেবারেই পাল্টে দেওয়ার চিন্তা চলছে এই 17-18 মাস ধরে, যার ফল হয়তো পরবর্তী সরকারগুলোকে ভোগ করতে হবে? দর্শক, আপনার মতামত কি জানিয়ে লিখুন আমাদের কমেন্ট বক্সে।